বাংলাদেশ চালায় আসলে আমলারা কোনোভাবেই চায় না যে এখানে জুলাই সনদ কোনোভাবে বাস্তবায়ন হোক। ভয়েস ফর রিফর্মের আয়োজনে যে গণভোটের গণরায় বাস্তবায়ন উপলক্ষে তারা যে আলোচনা সভাটি আয়োজন করেছেন, সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফাহিম মাসুর ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। আমি খুব বেশি দীর্ঘ কথা বলবো না, যেহেতু ফাহিম ভাই বলছিলেন যে কিছু কথা অ্যাড করতে। যেহেতু আমি একটা জেনারেশনের প্রতিনিধিত্ব করি, সেই স্বার্থেই আসলে হয়তো কিছু টেক দিয়ে রাখা প্রয়োজন। কারণ আমি বর্তমানে যে পর্যায়ে আছি সেখানে আমার নির্দিষ্ট কোনো দলকে রিপ্রেজেন্ট করার পরিবর্তে আসলে একটা সময়কে রিপ্রেজেন্ট করা এবং বাংলাদেশের ভবিষ্যতের কথা ভাবাটা বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। সো সেই জায়গা থেকে হয়তো একজন ছাত্রী হিসেবে এই নতুন প্রজন্মের একজন বলা যায় যোদ্ধা হিসেবেই আমার কিছু মন্তব্য আমি করতে চাই। গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা সবাই জানতাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিশাল রিফরমেশন হতে যাচ্ছে এবং আমাদের নতুন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে আসলে হয়তো এই রিফরমেশনগুলো করবে। তারা আমলাতন্ত্রের ক্ষেত্রে একটা বড় ধরনের রিফরমেশন আনবে এবং ইভেন আর্মিরও যারা হচ্ছে যে আপনার বিভিন্ন হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের বিচার তারা করবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। আমাদের এই এক্সপেকটেশনগুলো তো কোনো অমূলক ছিল না। অবশ্যই 1400 মানুষ যেখানে একটা গণহত্যার শিকার হয়, সেটার পরবর্তীতে যে সরকার আসে, সেই সরকারের কাছে মানুষ যখন এক্সপেক্ট করে যে গত 17 বছরের যে চুরি, দুর্নীতি, লুটপাট, খুন, রাহাজানি হয়েছে সেটার একটা বিচার হবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময় কিন্তু তার যে সিদ্ধান্ত, পুলিশ রিফরমেশন বলি বা আমলাতন্ত্র রিফরমেশন বলি, সেই সিদ্ধান্ত থেকে বারবার সে কিন্তু পিছপা হয়েছে। কখনো সংস্কার কমিশন গঠন করেছে, ওকে ফাইন, সংস্কার কমিশন গঠন করা একটা ভালো উদ্যোগ, কিন্তু আমরা তো 2007-এও দেখেছি, 2008-এও দেখেছি যে সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে বাহিনীগুলো, তারা কিন্তু পুনরায় একটা ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে আস্তে আস্তে এন্টার করেছে। সেই জায়গা থেকে আমি যেহেতু গত 1.5 বছরে এক ধরনের অভিজ্ঞতা, মানে ক্ষমতা কাঠামোর কিছুটা কাছাকাছি থাকার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। সরকারের ক্ষেত্রে আমি বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে তো একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, যেহেতু তারা একটা রাষ্ট্রপতির আদেশ বলে 106 ধারা অনুসারে কিন্তু তাদেরকে সাংবিধানিক জাস্টিফিকেশন দেওয়া হয়েছিল, কিন্তু এর বাদবাকি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার হাতে রাজনৈতিক দলগুলোর জাস্টিফিকেশন এবং জনগণের আস্থা, এই দুইটা ছাড়া কিন্তু তার উপর আর কোনো ধরনের বিশেষ লিগ্যাল জাস্টিফিকেশন সে কিন্তু দেখাইতে পারতো না। এটার কারণে যেটা হয়েছে, অনেক উপদেষ্টা সরকারের ভিতরেই, যেহেতু 23 জন উপদেষ্টা ছিলেন, অনেক উপদেষ্টা আমি দেখেছি তারা কিন্তু নানানভাবে তারা নিজেদেরকে কিন্তু যথেষ্ট কেপেবল মনে করতেন না। তাদের মধ্যে কিন্তু এক ধরনের ইনকনফিডেন্স কাজ করতো। সেই ইনকনফিডেন্স থেকে বের হওয়ার উপায় হিসেবে অনেকে আমলাতন্ত্রের দ্বারস্থ হয়েছিলেন, অনেকে আমলাতন্ত্রের সাথে কম্প্রোমাইজ করেছেন। কেন আসলে পুলিশ রিফরমেশন হলো না? কেন পুলিশের শুধুমাত্র 61 জন পুলিশকে আমরা দেখেছি এখনো পর্যন্ত গ্রেফতার হতে? তার কারণ হচ্ছে সরকার নানানভাবে এই যে পুলিশি ব্যবস্থা, আমাদের যে একটা ব্যুরোক্রেটিক সিস্টেম, সেই সিস্টেমের কাছে সে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে এবং সরকার নিজেও বুঝতে পারবে না কোন সময়ে সে আসলে এই আমলাতন্ত্রের হাতে কম্প্রোমাইজ হয়ে যাবে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বাংলাদেশ চালায় আসলে আমলারা। এবং এই যে সরকার তো চেঞ্জ হয়, 5 বছর 10 বছর পর সরকার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই আমলারা তারা কিন্তু 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত ওই সচিবালয়ের 4 দেয়ালের মধ্যে থাকে এবং তারা কিন্তু ওই সচিবালয়ের ভিতর থেকে বাংলাদেশটাকে চালায়। এবং আমরা কিন্তু 1.5 বছরে দেখেছি অনেক গুজব, সরকারে এইটা করেছে ওইটা করেছে, আবার সরকারকে উপদেষ্টাদের এসে ব্যাখ্যা দিতে হচ্ছে যে না, ঘটনাটা এরকম ঘটে নাই, আসলে একটা গুজব ছড়িয়েছে। কেন? আমলারাই হচ্ছে যে ঘটনাকে টুইস্ট করে দিত, টুইস্ট করে সরকারকে নানানভাবে বিপাকে ফেলতো। এই ঘটনাগুলো আমরা জানি। সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমলারা কোনোভাবেই চায় না যে এখানে জুলাই সনদ কোনোভাবে বাস্তবায়ন হোক, এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য যত ধরনের পন্থা রাষ্ট্রের প্রতিটি ইনস্টিটিউট এবং পুরনো ব্যবস্থার যে সৈনিক তারা নিতে চায়, সব কিছুই কিন্তু তারা বিএনপির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে চাচ্ছে। এবং এই পুরনো ব্যবস্থা নানানভাবে কিন্তু তারা বিএনপির উপর জেঁকে বসেছে। এটা হচ্ছে একটা সহজ স্বীকারোক্তি। সেই ক্ষেত্রে আমার
যেহেতু বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে, 209টা সিট নিয়ে তারা সরাসরি বিএনপি থেকে এসেছে, তাদের বিদ্রোহী প্রার্থীরা অনেকে নির্বাচন করেছেন, অনেক জায়গায় হয়তো বিদ্রোহী প্রার্থী না থাকলে ওরা আরও 15-20টা সিট বেশি পেতে পারত। তাই বিএনপির মধ্যে একটা কনফিডেন্স কাজ করতে পারে যে না, সে হয়তো আরও অনেক বছর ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বিএনপি যেটা বুঝতে পারছে না, বা হয়তো বুঝতে পারছে, তারা এটা স্বীকার করতে যাচ্ছে না যে এটা 1990 সাল না, এটা 2008 সাল না, এটা 2024 সালের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা বাংলাদেশ। তারা যদি মনে করে থাকে, বা আমাদের যারা মন্ত্রী এমপিরা আছেন, বা আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, তার কানের কাছে যদি কেউ এই বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে যে জুলাই সনদকে বাইপাস করে তারা আসলে সরকার টিকিয়ে রাখতে পারবে, তারা আসলে ভুল মনে করছে। বাংলাদেশ একটা বড় ধরনের সাংবিধানিক সংকটের দিকে পা বাড়াবে। একই সাথে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ একটা বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। এবং আমি মনে করি যে বিএনপিকে মানুষ এই কারণেই ভোট দিয়েছে, কারণ মানুষ মনে করে যে বর্তমান যে সংকটের মধ্যে আমরা আছি, এটা থেকে উত্তরণ করা শুধুমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। কিন্তু বিএনপি যদি তার এই লোডটা বুঝতে না পারে, তার এই ক্যালিবারটা সে বুঝতে না পারে, তাহলে বাংলাদেশকে কিন্তু সে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিতে ফেলবে। গত 10-15 দিনে সরকার গঠন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কিন্তু কিছু উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে প্রশংসা করেছি, যেমন এলডিজি পিছানোর একটা গ্র্যাজুয়েশন পিছানোর একটা উদ্যোগ তারা নিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিকভাবে পুনরায় রিবুট করার একটা চিন্তা তারা করছেন, কৃষক কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের কথা বলছেন। বাংলাদেশের যে 20% থেকে 30% মানুষ একদমই হতদরিদ্র, তাদেরকে কিভাবে করে আপলিফট করতে পারেন, তাদেরকে কিভাবে দুমুঠো খাওয়ারের ব্যবস্থা করতে পারেন, এটা কিন্তু তাদের প্রধান কনসার্ন।